মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা পিটিশনের শুনানির ভিত্তিতে সুপ্রিম কোর্ট এসআইআর এর পদ্ধতিগত ত্রুটি নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ দিল এবং 10ই ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে বলল। মমতা ব্যানার্জি তার সওয়ালে নির্বাচন কমিশনের এসআইআর এর যে লজিক্যাল ডিসক্রিপেন্সির পদ্ধতিগত ত্রুটি এবং সে সংক্রান্ত বাংলার সাধারণ মানুষের হয়রানির অভিযোগ করেছেন, সে ব্যাপারটি শোনার পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্বাচন কমিশনকে নোটিশ ধরিয়েছে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে তার নৈতিক জয় হিসাবে দেখছেন এবং তার দলের পক্ষ থেকে বাংলার সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হার ও মমতা ব্যানার্জির জিতের ন্যারেটিভে। বাংলার মানুষ এতে নিশ্চয়ই প্রভাবিত হবে, সন্দেহ নেই, এবং বাংলা তথা বাঙালির ত্রাতা হিসাবে মমতা ব্যানার্জির সেই পুরনো ভাবমূর্তি আবার একটু হলেও উজ্জ্বল হবে, তাতেও সন্দেহ নেই। কিন্তু এতে 2026-এ পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ভোটে শাসক তৃণমূল কংগ্রেসের কতটা বাড়তি সুবিধা হবে সেটা এখনই পুরোটা পরিষ্কার নয়। তবে এই পুরো ঘটনায় মমতা ব্যানার্জি ফুল মার্কস পেয়ে তার লক্ষ্য পূরণ করলেন বলাই বাহুল্য, এবং সাথে সাথে বঙ্গ বিজেপি ও বাংলার এসআইআর করার চেষ্টারত নির্বাচন কমিশন যে একটু হলেও ব্যাকফুটে সেটা পরিষ্কার। কেন বলছি এ কথা? আসলে যদি আপনারা মনে করেন যে মমতা, অভিষেক বা তৃণমূল কংগ্রেসের কোনো শীর্ষস্থানীয় নেতারা এটা ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করা এবং নিজেই সেই মামলার সওয়াল করার মাধ্যমে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ স্থগিত হবে বা নিদেন পক্ষে মমতা ব্যানার্জির করা আবেদনগুলির অন্তত কয়েকটা সুপ্রিম কোর্ট মেনে নেবে, তাহলে আপনারা ভুল করছেন। ওনারা কিন্তু এটা ভাবেননি, বরং তারা খুব ভালোভাবেই জানেন যে এসআইআর সম্পূর্ণ হবেই এবং তার বর্তমান পদ্ধতিগুলো মেনেই হবে। তাহলে কেন এত দৌড়ঝাঁপ, কেন এত পরিশ্রম? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি যাত্রা, সুপ্রিম কোর্টে মামলা ও তার সওয়াল, এটা পুরোটাই তার একটি সুচিন্তিত স্ট্র্যাটেজি, যা তাকে তার হারানো পাবলিক ইমেজ ও লড়াকু নেত্রীর ভাবমূর্তি কিছুটা হলে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং তার ফায়দা তার দল তুলবে নির্বাচনে ভোট বাক্সে। মমতা ব্যানার্জি তার মামলায় কি কি দাবি করেছিলেন জানেন? মামলার আবেদনপত্র ও নথিসমূহ থেকে জানা যাচ্ছে যে তার দাবি ছিল 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হোক 2025-এর ভোটার লিস্ট অনুসারে, অর্থাৎ এসআইআর সম্পূর্ণ করে সেই নতুন ভোটার লিস্ট অনুসারে ভোট নেওয়া চলবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আছে তাদেরকে শুনানিতে না ডেকে শুধুমাত্র উপযুক্ত নথির ভিত্তিতে সংশোধন করাতে দিতে হবে। নামের বানানে ভুল সংক্রান্ত শুনানির জন্য ইস্যু করা নোটিশগুলো প্রত্যাহার করে নিতে হবে। এমনকি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আছে তাদের কারো নামই ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। কিন্তু এই দাবিগুলির কোনোটিকেই সুপ্রিম কোর্ট কিন্তু এখনো মান্যতা দেয়নি এবং পরের শুনানিতেও দেবে না। তাই মমতা ব্যানার্জির নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা কোনো বড় দাবি মানা হবে না এবং 2026-এ এসআইআর পরবর্তী কারেক্টেড ভোটার লিস্টেই ভোট হবে। কিন্তু এত ডিটেইল তথ্য বাংলার সাধারণ মানুষের কাছে নেই এবং আইনগত ধারণাগুলোও তাদের নেই। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে বরং এটা বোঝানো সহজ যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বাংলার মানুষের এসআইআর এর জন্য হওয়া অসুবিধাগুলো সোচ্চারে সুপ্রিম কোর্টে জানিয়েছেন এবং কোর্ট নির্বাচন কমিশনকে কোর্টকে দিয়ে নোটিশ ধরিয়েছে। অথচ ওই নোটিশ দেওয়াটা আসলে খুবই সাধারণ একটি বিষয়, যেখানে কোর্ট নির্বাচন কমিশনকে তাদের বক্তব্য জানাতে বলেছে মাত্র, কোনো সিদ্ধান্ত নেয়নি এবং বলাই বাহুল্য যে এসআইআর এ কোনো পদ্ধতিগত নিষেধাজ্ঞাও জারি করেনি। তবে সাধারণ মানুষের কাছে মমতা ব্যানার্জির অলরেডি প্রায় তলানিতে পৌঁছে যাওয়া ভাবমূর্তির কিছুটা পুনরুদ্ধার অবশ্যই হয়েছে বা হচ্ছে এবং হবে, যেটা বঙ্গ বিজেপির পক্ষে কিন্তু খারাপ খবর, কারণ তাতে সামান্যতম হলেও ভোটার পার্সেন্টেজে হেরফের হয়ে তৃণমূলের পক্ষে যেতে পারে। অপরদিকে বাংলায় এসআইআর এর কাজ আরও বাধাপ্রাপ্ত হতে পারে উৎসাহী তৃণমূল কর্মী ও সমর্থকদের সক্রিয় প্রতিরোধে, যা অবশ্যই নির্বাচন কমিশনের মাথা ব্যথা আরও বাড়াবে। এই সুবিধাগুলোই তৃণমূল কংগ্রেস পাবে আজকের মমতা ব্যানার্জির এই সওয়াল করা নিয়ে। এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে অবশ্যই জানান, আর ভিডিও ভালো লাগলে তা লাইক ও শেয়ার করুন এবং এখনও না করে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।